আমাদের দেশে এখন সংগঠিত শ্রমিক বলতে গার্মেন্টসে আছে। আবার সেই সংগঠিত মানে হচ্ছে ক্লাস্টার আছে, এক জায়গায় তারা কাজ করেন, কিন্তু সেক্টরটা সেরকম করে সংগঠিত না। এটা প্রতীকের কথাই বোঝা গেছে। তাদের সামনে চ্যালেঞ্জ কি? তাদের কথাই বোঝে। চ্যালেঞ্জ হচ্ছে না কেউ বেঁচে থাকতে হবে। চ্যালেঞ্জ হচ্ছে বাতাসে বলের হাতে পায়ে নড়ে যেখানে হোক ভাইরাসটা আছে, আপনি ঘুরে বেড়ালে, মানুষের সাথে মেলামেশা করলে, যদি শারীরিক দূরত্ব নিরাপদ মেনটেন করতে না পারেন, তাহলে আপনি আক্রান্ত হতে পারেন। তবু আপনাকে এই কাজগুলো করতে হবে। এই চ্যালেঞ্জের মোকাবেলা একটা ফ্যাক্টরিতে যখন ঢুকছে তখন একজন আরেকজনের গায়ে করে খেলাধুলি করে ঢুকছে। প্রথম দিকে তো ব্যাপারটা এরকম ছিল, দিকে আগে ঢুকতে না পারি তাদের দিকে আবার চাকরি চলে যায়। সেই কত দূর থেকে বিভিন্ন জেলা থেকে মাইলের পর মাইলের পর রিটেকশন করছে, কেউ কিছু করে। সবার সভাপতি যেরকম করে বললেন আমাকে, একটা কর্তৃত্ববাদী শাসন বা একটা অসাম্যের বৈষম্যের শাসন এই পরিস্থিতির মোকাবেলা করতে পারে কি না, আমি তো বলি তার জবাব এক কথাই হচ্ছে না। সমস্যাটা তো অনেক ব্যাখ্যার। আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ান প্রেসিডেন্ট, ব্রাজিলের প্রেসিডেন্ট, ইউরোপের প্রায় সমস্ত দেশের শাসকরা বড় ধরনের কিভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারে, এবং এইটা খুব মুশকিল হচ্ছে। জীবন এবং জীবিকার মধ্যে এখন যে সংঘাত, সেখানে কোনটাকে প্রাধান্য দেবে? 2 মাস ধরে বন্ধ রাখলাম, তারপরে আমেরিকাতে এখন আনএমপ্লয়মেন্ট রেট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে, অন্যান্য সমস্ত জায়গাতে একই পরিস্থিতি আছে। আর আরেকটা বিপদ হচ্ছে, যদিও পত্রিকায় আজকেও আছে ডেইলি স্টারে, যে আমাদের দেশের বিজ্ঞানীরা এই ভাইরাসের জেনোম সিকোয়েন্স আমি মানে যদিও ওই রকম করে পত্র পত্রিকায় যেতে হয়, আমার খুব বেশি জ্ঞান নেই, কিন্তু তারপরে মানে জেনোম সিকোয়েন্স সম্পর্কে ক্যালকুলেটেড হিসেবে দেখলাম, আজকে পড়লাম, এটা আবিষ্কারের মধ্যে যে বোঝা যাচ্ছে যে কত ভয়ানক একটা। উহানে আবার রোগীদের ক্লাস্টার পাওয়া গেছে। যে রাশিয়া সম্পর্কে মনে করা হতো যে তারা বেশ সেফ, সেই জায়গায় নতুন করে আক্রমণ শুরু হয়েছে, এবং সেটা ব্যাপক। ইংল্যান্ডের লোক কত নিরাপদ ছিল তাদের অবস্থা, এখন সেকেন্ড হাইয়েস্ট ইন ডেথ রেট। তার মানে হচ্ছে আমরা আজকে জানি না আমরা কোন দিকে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কতদূর যেতে পারি, কোথায় সংকটটাকে কত গভীর। বর্তমান সরকার কিন্তু সমালোচনা করি, আমি করি, নিন্দাও করি, দোষ দিই, কিন্তু এই কথাও কি এত বড় ক্রাইসিস ট্রাম্প থেকে। এবং আমি বললাম রাশিয়া, ব্রাজিল, ইউরোপের বহু দেশ, ইংল্যান্ড, এরা বুঝে। কেউ বলবেন ভিয়েতনাম বুঝেছে, বুঝতে পারি, কারণ ওই বড় বড় দেশে যে ভালো বুঝবে সেরকম না, ভিয়েতনাম যেটা বুঝেছে, কেরালা যেটা বুঝেছে। দুর্ভাগ্যজনক হচ্ছে বাংলাদেশের সরকার চাপাবাজি করেছে, কিন্তু মানে কোনো একটা মন্ত্রী বক্তৃতা করতে পারেন, শেখ হাসিনা যখন আমাদের প্রধানমন্ত্রী, তখন পরবরা কিছু করতে পারে। এতে কিরকম স্টুপিডিটি, কিরকম মূর্খতা, তা ভাবতেও পারা যায়, কিন্তু তাই করেছে। তারপরে যখন সবাই বলতে শুরু করেছেন, তখন খেপে গেছে, কথা বলা বন্ধ, কথা বলতে হবে। এখন আমার এসছে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। আমি খুব চিন্তা করছি, একবার ভুল হয়েছিলাম তো 2 বছর জেলও কেটেছি, আবার কখন কি হয় সবাই সাবধান করে, ওগুলো দেখে দেখেই বলছি। আর বিবিসি একটা রিপোর্ট করেছে, যে ধরে আমার পরিস্থিতি সম্পর্কে কথা বলছি না, তারা লিখেছে, বিবিসি বলছে সারা দেশের কবরস্থান এবং শ্মশান থেকে পাওয়া হিসাব অনুযায়ী করোনা পজিটিভ এতে মৃত্যু সৎকার করেছে তারা 400। এই 400 তো লিস্টেই নেই, যা লিস্ট তারা দিচ্ছে। এই যে মান্নান ভাই বললেন 20 জন মারা গেছে, 4 জন বলছে, বাকি 16 জন বলছে না। মানে খুব চালাকি করছে, ভাবছে কম দেখালে বোধ হয় আমার বদনাম কম হবে,
বরঞ্চ বেশি বদনাম হবে সেটা বুঝতে পারছেন না। মূর্খদের সঙ্গে লড়াই করা যায় না, এরা মূর্খ, লোভী, ক্ষমতা লোভী, চোর, ডাকাত, কি নয় বলে সবই তো করছে। এখন তারপরে বলছে না কথাবার্তা বেশি বললে কিন্তু ব্যবস্থা নেই। এর মধ্যে আপনি করোনা অ্যারেস্ট করতে পারছেন, কিন্তু সাংবাদিক অ্যারেস্ট করছে, ফেসবুকের অ্যারেস্ট করছে, সবাইকে অ্যারেস্ট করছে। তো ওই যে কথা বললেন সভাপতি সাহেব, যে এই পরিস্থিতিতে এটা কি মোকাবেলা করা সম্ভব? আপনি যদি জানতেই না পারেন যে আপনার বিপদটা কত বড়, তাহলে এটা ফেস করবেন কিরকম? এই যে দোকানপাট করে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন, মানে আমাদের দেশের প্রধানমন্ত্রীর কথা ছাড়া তো গাছের পাতাও নয় না, কিন্তু দেখা গেল দোকানপাট করাই বড় বড় যারা বিজনেস হাউস, ডিপার্টমেন্ট স্টোর, মার্কেট, সুপার মার্কেট, তারা বললেন না আমরা। আমি ওদের ধন্যবাদ দিই, আরো অন্যদিকে কি সমালোচনা করছে সেটা বাদ দেন, কিন্তু তারা যখন বললেন যে মানুষের জীবনকে এত করে যুক্তি করতে নেই, আমরা ব্যবসা করতে চাই না, তখন বেআইনি দুর্নীতি। আর আপনারা যারা তারপরে খুলবার কথা বললেন, আপনাদের কি বলবেন? এই গভর্নমেন্টই একটা কমিটি বানিয়েছে, কারিগরি কমিটি, যার প্রধান হচ্ছেন একজন প্রফেসর মেডিকেল সাইফুল্লাহ। ওনারা বসেছেন, বসে 14 কি 17 দিন ধরে কমিটি করছেন, এবং হেলথ মিনিস্টার আর একটা জিনিস চিড়িয়াখানায় রাখা যাবে, ওখানে তিনি বসেছিলেন এবং সবাই মিলে বলল যে না এই করে দেওয়ার সিদ্ধান্ত। ওনাকে জিজ্ঞেস করছে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনি কি বলবেন? উনি বললেন এখন তো আমাদের এই সংক্রমণ কমেনি, এগুলো সব করে যদি দেওয়া হয় তাহলে হয়তো এটা তো বাড়বেই। আপনাদের স্বাস্থ্যমন্ত্রী আছেন জানেন, সংক্রমণ বারবার করে স্বাস্থ্যমন্ত্রী স্বীকার করেন এবং তিনি তারপরে বরাদ্দ বিলকে ক্ষমতায় আছেন। মাননীয় ভাই কিন্তু ভাবলেন আমার সিজনই হবে, আমার সবার বড় ভাই ডাক্তার, উনি তাকেও চিনেন। আমার সবার বড় ভাই আমার ছেলে 8 বছরের বড়, উনি তার থেকে 5 বছরের করাটা শোভন দেখা যায় না। তারপরে আমি বলি এই টোটাল ব্যাটারির দুটা দিক আছে, একটা তো মেডিকেল হেলথ, আর একটা আছে ইকোনমিক। আমরা আজকে যেটা আলোচনা করছি সেটা অর্থনৈতিক। অর্থনৈতিক কেন? এই যে শ্রমিকরা গত 3 দিন ধরে লাগাতার অবস্থান গ্রহণ করছে, কেন? বেতন দেন, বেতন দেন না, 60% কেন দেবেন, 100% নাই, সেটার কোনো জবাব নেই। 60 থেকে 65% সিদ্ধান্ত কেন করেছিলেন, সেটার কোনো জবাব নেই। আজকে আবার একবার সময় আমাকে সরকার বলছে যে উত্তরাকে সব লোকজন বাড়িওয়ালা মানে ভাড়াটিয়ারা নেমে গেছে, আমাদের ভাড়া মাফ করে দিতে হবে। তো ভাড়া যদি দিতে না আমাদের বাড়ি বের করে দেবে, তো বের করে দিলে তারা যাবে কই? কিসের লকডাউন? গভর্নমেন্ট এইরকম ভাড়া দিতে পারে 5,000 টাকা। আমরা দাবি করছিলাম আমার সংগঠন নাগরিকদের পক্ষ থেকে যে যারা 5,000 টাকা ভাড়া দিয়ে আছেন তাদের জন্য সরকার বলেছে আমরা টাকাটা দিয়ে দেবো। একটা তো আনসার দেবে, কিছুই করতে পারছেন না। 1 মাসের বেতন দিতে পারে না, 5,000 থেকে দেওয়ার পরে সবাই আপনারা বলছে 15 টাকা দেওয়া, 15 টাকা কাকে বলে? আমরা উৎসাহ দিচ্ছি, ওটাই তো। আপনি আমাকে উৎসাহ দেননি, 15 টাকা দেননি, আপনি দিয়েছেন লোন, ব্যাংক লোন। সেই ব্যাংক আবার কিভাবে দেবে? ক্লায়েন্ট ব্যাংক রিলেশনের, অর্থাৎ ব্যাংক স্যাটিসফাইড হবে যে আপনাকে লোন দেওয়া যায়, আপনি টাকাটা ফেরত দিতে পারবেন। আরে ভাই আমি বিপদে পড়েছি, নিজের জানই পারছে না, কিভাবে টাকা ফেরত দেবো তাকে কাজে। আমার তো অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, নতুন অর্ডার পাবো কিনা তা জানি না। বড়দের বড় বড় স্টোরগুলো কম জানি, আপনি চিন্তা করেন জেসি পেশি স্টোর শত শত আউটলেট বন্ধ করে কিভাবে গার্মেন্টস মালিকরা বলবে যে আমাদের অর্ডার কন্টিনিউ করবে করে, কিন্তু তাদেরকে অন্তত পক্ষে মধ্যে 200 পৃষ্ঠার কাগজটা ফিল আপ করে স্যাটিসফাই করতে পারলে তারপরে লোন পাবে। সেই লোনে আপনি কি করেছেন? প্রচলিত রেট 9% হচ্ছে 4% ইন্টারেস্ট দিলেই চলবে, তার মানে 5% আপনি লোন দিয়েছেন। আমি মানতে পারি কত হবে? 300 থেকে 400 কোটি। এই 300-400 কোটি টাকারই এত বাহাদুরি করছে। তো ওইখানে এক বিল গেটস দিয়েছেন $44 বিলিয়ন হেল্প করেছেন। জ্যাক মা স্টিলের উনি দিয়েছেন $40 বিলিয়ন। শাহরুখ খান দিয়েছেন 200 কোটি করে, মানে 3 খান, শাহরুখ খান, সালমান খান, আমির খান, ওরা 200 কোটি করে দিয়েছে। আমাদের দেশের কোনো বড় লোক নেই, সব কোটি কেউ কোনো টাকা দিতে পারে। কি কারণ বলেন তো? আমাদের দেশের লক্ষ কোটি টাকা দেশে টাকা দিলেন, কিন্তু টাকা দিতে পারে। অতএব মজার কাহিনী, আজকে ডেলি স্টার করবে স্পেশাল ওএমএস অফ
10 taka rice in Brahmanbaria. As 12 persons listed as এক আওয়ামী লীগের নেতা, উনি জেলার কি যেন সম্পাদক, উনি রেল প্রিসেক্টর সম্পাদক, হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক, আরো কয়েক জায়গা আছে। তার এক পরিবারের 13 জন হয়ে গেছে চালু হয়েছে। এই 13 জনের মধ্যে 4 জন নাকি 5 জন আবার বিদেশ থাকে। এগুলো পত্রিকা তো আজকে এসছে। আর আপনার অনলাইন পেপার bdnews24.com দিয়েছে 3 দিন আগে একটা লোকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া। কার কাছে কি বলবে? মানে আমরা এত অসহায়, এতই আমাদের হাত পা বাঁধা, এরকম একটা সিন্দাবাদের ভূত আমাদের কাঁধে, আপনি কাঁধে যতই নাড়াচাড়া করেন, মাটিতে গড়াগড়ি ওনাবে থাকবেই এবং কোনো কাজ করবে না। আপনার ঘাস চাপতে থাকবে। এর মধ্যে দিয়ে আবার কোনো টাকা পয়সা পাওয়া যায় কিনা, নাহলে চালটা পাওয়া যায় কিনা, পানির নিচে রাখবে, বাটির নিচে রাখবে, টিনের মানে চালের উপরে রেখে দেবে। এইরকম একটা দুঃসাহস আমাদের দাঁড়িয়ে। তার ব্যাপার বলছে গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে কোনো কথা বললে আচ্ছা ভাই, যার কোনো গুরুত্বই নেই তার বিরুদ্ধে আমার কথা বলতে হবে। যার গুরুত্ব আছে তার ব্যাপারেই তো কথা বলবো। যার হাতে চাল আছে তার কাছেই তো যাবো। যার কাছে টাকা আছে, ঋণ দিতে পারে, লোন দিতে পারে, ত্রাণ দিতে পারে, তার কাছে যাবো। যেন আমাকে সহযোগিতা করে। আমি বাসকিরা, আমি বলি বোরিং পার্কে একটা নিউজ করেছে, এই যা ঘটনা এখন ঘটছে এর কারণে 40% লোক যারা দারিদ্র সীমার উপরে আছে তারা দারিদ্র সীমার নিচে চলে যাবে। তাহলে সামনে প্রাইসটা কত বড় বলেন। এখন তো শুধু শ্রমিকের কথা বলছে, যারা নিম্নবিত্ত তারাও দারিদ্র সীমার নিচে চলে যাবে, যারা নিম্ন মধ্যবিত্ত তারা দারিদ্র সীমার নিচে চলে যাবে। আর এটা কতদূর কন্টিনিউ করবে কিছু জানি না। কত বড় যে সংকট আমাদের যারা ক্ষমতায় আছেন তাদের মাথায় কিন্তু কিচ্ছু থাকে। মানে আমি বলতে বাধ্য করছি যে এদের কাছে কোনো প্রত্যাশা করা মুশকিল। আবার এটাও সত্যি, তো ওরা যদি না দেয় তা আপনি দিতে পারবে। 4 কোটি পরিবার আছে যারা দিনের দিন থাকে, 2 মাস বেঁচে আছে কেন আমি তাই দেখতে পাচ্ছি। তার মানে আমাদের লোক দরিদ্র হোক, নিঃস্ব হোক, তবু তারা সঞ্চয় করে। ইউরোপের লোক যা আর্ন করে 20 তারিখের মধ্যে খরচ করে দেয়, তারপরে ক্রেডিট কার্ড পায়। কিন্তু আমাদের লোক 200 টাকা কামাই করে, যেমনি পারে 150 টাকা খরচ করতে চাই, সেভ করে। দামের ঠিক আছে কেন, কিন্তু 2 মাসের পরে পাবে, 3 মাসের পরে পাবে, মারা যাবে লোক। দুর্ভিক্ষে লাশের শারীরিক পরিবর্তন। আমি একটা নিশ্চিতভাবে বলতে পারি, যদি এখনই আপনি আমি তসলিমাকে বলি, আমি তাকে অনেক আগে পেয়েছি, মানে আবার আমার কষ্ট করতে তখন আসছি চমৎকার কথা বলে। আমি বলেছি যেন উনি আসে, আপনারা যারা যারা আছেন সবাই মিলে আরো কথা বলেন, এরকম আরো বৈঠকি করেন, আরো লোকজনের কাছে যার বন্ধুদের তাকে থেকে বলেন যে আমরা তো পড়তে বসছি, দেশ পড়তে বসছে, বাঁচতে পারি না, দেশ থেকে গিয়ে সেখানেই সমস্যা একটা। আসুন আমরা একটা কিছু করি। কি করতে পারেন? The suggestion is all these points. The economics. আমি টিভিতে বিতর্ক দেখেছি। বিতর্ক মানে কি, সভা হচ্ছে, সেই সভাতে প্রেসিডেন্ট ট্রাম্প আছেন, বিল গেটস আছেন, ফাউসি আছেন, তারা নিজেরা কথা বলছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তো এমনি একটু দাবি করতে গেল, দম কথা বলে, হিসাব নাই, বললো তো বলেই ফেললো। ফাউসি দাবি বলে মিস্টার প্রেসিডেন্ট যা বলেছেন সবই বুঝতাম, কিন্তু এইটা এটা বিল গেটস বলতে পারেন, সমালোচনা করতে পারেন। আমাদের দেশটা 5 মিনিট যাচ্ছে, কিছু কিছু লোক আছে বলতে পারে। আমি সেদিন যখন দেখলাম যে কারিগরি সহায়তা কমিটি বলেছে এটা করা ভুলেছে, আমার মনে কিছু হলে বলতে পারে। মানুষ এখানে আছেন, আপনারা ডাক্তার নিয়ে বলেন টেস্টের নামে কি চলছে এগুলো, এবং ডক্টর জাফরুল্লাহর ঘটনা তো আছে, এগুলো তো একটি নম্বর দরকার নাই। আমি বলতে চাই, ওই যে অমর্ত্য সেন যেরকম বলেছেন, আপনার কাছে খাবার থাকলে দুর্ভিক্ষ ঠেকাতে পারবেন না, এই খাবার তো সবার কাছে পৌঁছাতে হবে। যদি এত বড় বৈষম্যের সমাজ হয় তাহলে আপনি দুর্ভিক্ষ ঠেকাতে পারবেন না। আমাদের দেশে এখন কি হচ্ছে, আপনার রেমিটেন্স নেই, আপনার এক্সপোর্ট নেই, কিন্তু আপনার এগ্রিকালচার ওয়াজ ভেরি গুড। 2 কোটি টনের মতো হয়েছে কেবল গরু। সেই বড় 2 কোটি টন আসবে, আর আসেও যদি কোনোভাবে যদি আসে, সেটা সব চাপার মালিকের কাছে যাবে। আপনি কিনতে চাইছেন, সেই কেনা কার কাছে যাবে? সমস্ত কিছু যাবে চাপার মালিকের কাছে। এই গরিবরা 2 কোটি টন বড় উৎপাদন করবার ফলে না। আমি আপনি কি করবো বলেন তো? বিরোধী দল কি করতে পারে? মাঝে মাঝে কোনো সাংবাদিক জিজ্ঞেস করেন, টেলিভিশনের ওরা জিজ্ঞেস করে আপনারা এই ব্যাপারে কি করছেন, আমি তাদের কয়েকজন কি করছি, ভাই আমি কি করতে পারি বলেন তো? 2 কোটি পরিবার না কি আছে, আমি খুব বেশি হলে জানি একদিন টাকা পয়সা
জোগাড় করে ধারটা করে 50টা 100টা 200টা ফ্যামিলিকে 5 মিনিটের খাবার দিতে পারি, কিন্তু সেটা দিয়ে চলবে না। চলতে হবে কত মাসের জন্য জানি না, এবং 2 কোটি পরিবার যারা এখনই দিনে দিন খায়, আর তারপরে আছে আপনার প্রায় 1 কোটি পরিবারের মতো সরকারি কর্মকর্তারাও অনেকে বেতন পাই, জানেন, যারা ইনফরমাল সেক্টর আছে তারা বেতন পাই, সব তো বন্ধ আছে, সমস্ত মানুষ মাঝে রাখবে, এই হলো বাস্তব সত্য। এবং সেই জন্য ফেস করবার জন্য আবার বিশ্বজিৎ এক্সপার্টদের নিয়ে কমিটি করেন, একটা জাতীয় কি বলবে আমরা একটা নাম ম্যানেজমেন্ট কমিটি, বাংলাটাকে এরকম বলে গেছি, কারিগরি এবং যারা আছে অর্থনৈতিকভাবে 3 থেকে 5 বছরের জন্য টোটাল ফ্রিডম করতে পারবে যে আমি এইভাবে দেশটাকে করব। মোদী সাহেব অনেকে অনেক কথা বলবেন, যাই বলেন সেগুলো কিন্তু পরশুদিন ঘোষণা করেছেন, একটা তো লকডাউন এক্সটেন্ড করেছেন, আর একটা 20 কোটি রুপির একটা প্যাকেজ। টার্গেট কি বলেছেন? বলেছেন যে আমাদেরকে অন্যের উপর নির্ভর করা যাবে না, আমরা অন্য থেকে আমদানি করে সেটা চালাতে হবে, নিজের জিনিস তৈরি করে আমাদের অর্থনীতিকে দাঁড় করাতে হবে। এই করোনার পরে ইন্ডিয়া মাইটিং আপনি একটা একটু সামনে দিয়েছেন, মানুষকে বলেছেন, উদ্বুদ্ধ করবার চেষ্টা করেছেন, মানুষ দাঁড়াবার চেষ্টা করেছেন। আমি জানি না বিরোধী দল তার ক্ষমতা আছে, সেগুলো জেনে আমি দেখছি না আমার দেশের সরকারের পক্ষ থেকে জনগণকে উদ্বুদ্ধ করবার জন্য কোনো কার্যকরী একটা পদক্ষেপ থাকতে হবে, একটা জায়গা হবে, মানুষ যাতে সাহসী মুখ করতে পারে। এখন কি পরিস্থিতি দাঁড়িয়েছে, এই বাঙালি পরিবার নিজের পিতা যখন অসুস্থ তখন তাকে কোনো রকমের মেডিকেল দিয়ে আর খবর মরে যাচ্ছে নিজের আত্মীয়, লাশ দরজা করে বাইরে রেখে দিচ্ছে, দরজা করে দেখছে না, আঞ্জুমানি ইসলাম বা বাংলাদেশ ইসলামকে নিয়ে চলে যাক তার সরকারি মানুষ এত ভয় গেছে। কারণ ওই যে মানুষ ভাই বললেন না ঠিক মতো তো শেখাননি, এই যে আমি এখানে বসে কথা বলছি, মানুষ ভাই এখানে বসে আছে, আমার আর ওনার মধ্যে সম্পর্ক হতে পারে নো, আমি জানতে চাই নো, ইফ দ্যাট ইজ নো, তাহলে এই ডিস্টেন্স রেখে সোশ্যাল ডিস্টেন্স করি, শব্দটা আমি ফিজিক্যাল ডিস্টেন্স, আমি শারীরিকভাবে যারা কাছে রাখি, হাতে হাতটা করি, মলাকাতটা করি, মাথায় হাতটা দিই, কোনো রকম যেরকম করে জানতে আমার যেখানে ঢুকতে পারে ভাইরাসটা সেটা অ্যাভয়েড করি, বাকিটা আমি খবর পাই। সেই শিক্ষা দেওয়া হয়নি, এবং হয়নি বলেই এখনকার সমস্যা দাঁড়িয়েছে, কেউ কারো। আমি বলবো সরকার আবার মানে যাই বলেন কোন উপায় করেন, এটাই তো সরকার আছে, আমি তো বদলাতে পারছি না। সেদিন ভূমিয়া বলেছে খুব সুন্দর, এই সরকার দিয়ে হবে না, ভাই আমি মনে করি, কিন্তু এই সরকার যখন বদলাতে পারছি, আমি এই জন্য রাজনীতি করতে বিরাট আন্দোলন করতে বলছি না, কিন্তু আমি এটা বলছি শ্রমিকদের এই দাবি মানতে হবে, শ্রমিকদের দাবি উত্থাপন করতে হবে, যারা যারা জীবন মরণের সংগ্রামের মধ্যে আছে, জীবন বাঁচানোর জন্য, জীবিকা চালাবার জন্য, তারাও আওয়াজ বলতে হবে, এই আমাদের কাজ। এবং আমরা যারা সচেতনভাবে এগুলো সংগঠিত করার চেষ্টা করি, রাজনীতির সঙ্গে সামাজিক কর্মের আছি, তারা সরকারকে বলুন এই ধরনের একটা কমিটি করা হোক, একটা ইমিডিয়েট প্রোগ্রাম হাউ টু সেভ হিউম্যান লাইফ, কিরকম করে সংক্রমণ রোধ করা যায়, আর একটা মধ্যমেয়াদী প্রোগ্রাম, আর একটা 5 বছর পর্যন্ত আমাদের কারণই আমরা কিরকম করে এই একটা কনসার্টেড এবং কনসোলিডেটেড প্রোগ্রামকে যদি করতে না পারি তাহলে বাংলাদেশের কি আসলে কথা বলবো, এখানে একটা মানে নিয়ে এসে বলতে ছিল হার্ট ব্রেস হোপ ফর হার্ট টিভি, একটা পত্রিকা লিখছিল, আমি আবার বলি হার্ট ব্রেস আমি ভোট দিয়ে বিকজ হোপ ফর হার্ট ইমিউনিটি, হার্ট ইমিউনিটি বলে মানে অ্যান্টিবডি তৈরি হলো, ইমিউনিটি তৈরি হলো, এটার ভিত্তিতে সমগ্র জনগোষ্ঠী তখন এই ডোন্ট কেয়ার এই ভাইরাস আমরা কিছু করতে পারবে না, কিন্তু এটা আমি আশা করছি সেরকম কি হচ্ছে আমি জানি না, এই জন্যই বলছি হৃদয়ে আমাদের হৃদয় ভাঙলে চলবে না, কারণ আমাদেরকে বাঁচতে হবে। এই দিন শেষে এই সময় শেষে আবার যে বাঁচতে থাকবে তারা বিভিন্ন সভা এখন থেকে সেই পরিকল্পনা নিয়ে আমাদের আমি আশাবাদী হতে চাই। আমি মনে করি সব কিছু সত্ত্বেও এই সরকারের সমস্ত ব্যর্থতা সত্ত্বেও আমরা সবাই নিশ্চয়ই ভালো থাকবেন। ধন্যবাদ।